বুঝলেন খুড়ো, গ্রামের যে অবস্থা, তাতে কতদিন বেঁচে থাকবো তা জানি না। কি আর হবে চিন্তা করে, সবই কপাল বুঝলে। নয়তো এই শেষ বয়সে এসে এসব দেখতে হয়। আরো যে কি কি দেখার বাকি আছে তা কে জানে। এ ভগবান, রক্ষা করো, রক্ষা করো। ভাবছি এই গ্রামে আর থাকবো নে, প্যারান বাঁচাতে হলেও গ্রাম ছাড়তেই হবে। আমি সুজয়। গ্রামে গ্রামে ঘুরে গরিব দুঃখী মানুষকে চিকিৎসা দেওয়াই আমার কাজ। কাজ ঠিক বলা চলে না, এটা আমার দায়িত্ব বলেই আমি মনে করি। ছোটবেলায় যখন মাকে বিনা চিকিৎসার মারা যেতে দেখেছি, তখনই ঠিক করে নিয়েছিলাম বড় হয়ে ডাক্তার হব, আর গরিব দুঃখী সবাইকে বিনা টাকায় চিকিৎসা দিব। প্রতিদিনের মতো আজও বেরিয়েছি। ঘুরতে ঘুরতে পৌঁছেছি এই অজপাড়াগায়। সকাল থেকেই যেন আকাশে কালো মেঘে ছেয়ে আছে। সন্ধে হতে না হতেই শুরু হলো প্রবল বৃষ্টি। তখন থেকেই এই দোকানে বসে আছি। হঠাৎ দোকানদারের কথায় ঘোর কাটলো। স্যার, চা খাবেন? আগে না, ধন্যবাদ। তুমি কে বাবা? অনেকক্ষণ থেকেই দেখছি চুপচাপ বসে আছো। কি যেন চিন্তা করতেছো মনে হচ্ছে। এরপর আমি তাদেরকে আমার কাজ এবং এখানে আসার ব্যাপারে জানালাম। তুমি এমন সময় এখানে এলে বাবা, কিন্তু এখানে এসে তুমি বোধহয় ঠিক করনি। এই গ্রামের উপর নজর পড়েছে, বদ নজর। কি যে বলেন, তাহলে তো ব্যাপারটা খুবই মজা। এমনিতেও যে বৃষ্টি, তাতে কখন থামবে তার কোনো ঠিক নেই। এই সময়টাতে না হয় গপ্প শুনিয়ে কাটিয়ে দেওয়া যাবে, কি বলেন? আগে স্যার, গপ্প না গপ্প না, একদম হাসা কথা। এই গ্রামের উপর কোনো পিশাচের দৃষ্টি পড়েছে, নাইলে কি আর এমনটা হয়? স্ট্রেঞ্জ, কি হয়েছে ব্যাপারটা খুলে বলুন তো। কি আর বলবো তোমার, গত 2 মাস ধরে প্রায় কেউ না কেউ মারা যাচ্ছে এই গ্রামে। বলেন কি? হ্যাঁ বাবা, সে মৃত্যু এক বিভৎস হত্যা লীলা। প্রতিটা মানুষকে খুব নৃশংসভাবে হত্যা করেছে কেউ বা কারা। মৃতদেহগুলোকে খুবলে খেয়ে তা আধা পোড়া করে ফেলে রেখে যায়। হুম, আচ্ছা, আপনারা এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি? আগে স্যার নিয়েছিলেন, কিন্তু তাতে হিতে বিপরীতই হয়। জগাই আর মদনকে রাতে পাহারায় রাখা হয়েছিল গ্রামের সকলের সিদ্ধান্তে, কিন্তু পরদিন সকালে জগাইয়ের আধা খাওয়ার লাশ মিললেও মদাইয়ের কোনো খোঁজই মিলল না। হঠাৎ দূরে কোথাও তীব্র শব্দ করে বাজ পড়ে। এদিকে বৃষ্টিটাও কিছুটা ধরে এসেছে। সনাতন বলল, না, এবার দোকান বন্ধ করে বাড়ির দিকে যেতে হবে। আমি বলি কি স্যার, আপনি না হয় আজকের রাতটা আমার বাড়িতেই কাটিয়ে দিন। আমি মনে মনে ভাবলাম, গ্রামবাসীদের এই কুসংস্কারের ভয়ে যদি এখানেই থেকে যাই, তবে কাল অন্য গ্রামে পৌঁছাতে দেরি হয়ে যাবে। শুনেছি সেখানে কলেরার মরক লেগেছে। তাই আমি আর দেরি না করে বেরিয়ে পড়লাম।
ঘন অন্ধকারের মধ্যে মোবাইলের টর্চ জ্বালিয়ে আস্তে আস্তে হেঁটে চলেছি। বৃষ্টি প্রায় থেমে গেলেও ঘন ঘন বাজ পড়েই চলেছে ক্রমাগত। আর বিদ্যুতের ঝলকানোর আলোয় চারিদিকটা হঠাৎ হঠাৎ দিনের মতো আলোকিত হয়ে যাচ্ছে। কিছু দূর এভাবে চলার পর মনে হলো কেউ যেন আমার পেছনে পেছনে আমার সাথেই পা মিলিয়ে চলছে। একটু পরে পেছনে ঘুরে দাঁড়িয়ে একটু জোর গলাতেই বললাম, কে আপনি? সামনে আসুন, অন্ধকারে আমার পিছু নিয়েছেন। আমি নরেশ, এই গ্রামেই থাকতাম। থাকতাম মানে? ও আচ্ছা, তাহলে তুমিও বুঝি সবার মতো ভূতের ভয়েই গ্রাম ছেড়েছো, তাই না? আগে না সাহেব, গ্রামের সবাই আমাদেরকে এই গ্রামে থাকতে দেয়নি। কেন বলো তো? চলুন সাহেব, হাঁটতে হাঁটতে কথা বলি, নয়তো অন্য গায়ে পৌঁছাতে আপনার দেরি হয়ে যাবে। আচ্ছা, আমার যে কোথাও যাবার তাড়া আছে তা তুমি কিভাবে জানলে? মানে এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে খুব জরুরি কাজ ছাড়া কেউ তো ঘর থেকে বের হয় না, তাই আর কি। আমি ভেবে দেখলাম লোকটির কথায় যুক্তি আছে। আমি আর কথা না বাড়িয়ে হাঁটতে শুরু করলাম। আমার পিছু পিছু লোকটাও হাঁটা লাগালো। বেশ কিছু দূরে যাবার পর আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা নরেশ, তুমি তো বলেছিলে তোমার গ্রামের লোকেরা তোমাদেরকে গ্রামে থাকতে দেয়নি, কিন্তু কেন এমনটা হয়েছিল একবার বলবে আমায়? বলবো সাহেব, সে প্রায় 2 মাস আগের কথা। ছেলেটা আমার অসুস্থ হইয়া পড়ে, খালি বমি করতো, আর কিছু খাইতেও পারতো না। নরেশ, নরেশ কি বাড়িতে আসো? একটু এবার বাইরে আসো তো। আগে খুড়ো পেন নাম। দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও বাবা। তোমার ছেলের শরীর কেমন এখন? আর কি বলি খুড়ো, পোলাটা আমার দিন দিন আরো দুর্বল হইয়া যাইতাছে। মা মরা পোলাটার এমন অবস্থার দেখতে পারি না। শুনলাম গ্রামের দক্ষিণ দিকে ওই ভাঙা কালী মন্দিরে একজন সাধক বাবা এসেছে। শুনেছি তার নাকি মহাশক্তি। তুমি তার কাছে একবার তোমার পোলারে নিয়ে যাও, বাকিটা মায়ের ইচ্ছে। মাগো, তুমি সব সহায় হও মা, সহায় হও। তা না হয় একবার যাবো ক্ষণ, দেখি, কম তো চেষ্টা করলুম না। কালী মা, মাগো। কেমন দেখলেন বাবা? আমার পোলাটা ভালো হইয়া যাইব তো? ঘোর অমঙ্গল, এই ছেলের উপর পিশাচ ভর করেছে। এই গ্রামের উপর মরণ ছায়া পড়েছে, কেউ বাঁচতে পারবে না। এই গ্রাম শ্মশান হয়ে যাবে। কি বলেন বাবা?
এর থেকে রক্ষা পাওয়ার কি কোনো উপায় নেই? একটা উপায় আছে, কিন্তু তা আসছে অমাবস্যার আগেই কাজটা করতে হবে। কিন্তু বাবা, অমাবস্যার তো আর মাত্র 2 দিন বাকি। আমাদের কি করতে হবে বাবা? আসছে অমাবস্যার আগেই এই ছেলেটিকে অগ্নিতে দাহ করতে হবে, নয়তো এই বিনাশের হাত থেকে তোদের কেউ রক্ষা করতে পারবে না। কালী মা, মাগো মা। রক্ষে বাবা রক্ষে, আমার মা মারা পোলাডারে লইয়া আমি এই গেরাম সাইরা চইলা যামো। আমার নির্দোষ পোলাডার লাগে এমন অন্যায় করবেন না বাবা। চারিদিকে নিস্তব্ধতা ভেঙে ডোবার ব্যাঙগুলো অনবরত ডেকেই চলেছে। বৃষ্টি থেমে গিয়েছে অনেকক্ষণ আগেই। শীতল হাওয়া এসে গায়ে লেগে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। নরেশ নির্বিকারভাবে তাকিয়ে আছে। নরেশের কথা শুনে আমিও কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমি নিজেকে স্বাভাবিক করে আবার নরেশকে প্রশ্ন করলাম। নরেশ একটা দীর্ঘশ্বাস নিয়ে বলা শুরু করলো। তারপর আর কি, সেই রাতেই গ্রামের কিছু লোক নিয়ে ওই তান্ত্রিক আমার ছোট কুড়ের ঘরটিতে আগুন জ্বালিয়ে দেয়। আমি অনেক চেষ্টা করেও আমার পোলাডারে বাঁচাতে পারিনি বাবু। বাপ বেটা দুজনকেই জ্বালিয়ে মারে ওরা। আমি নরেশের কথা শুনে রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। সম্বিত ফিরতেই আরও একটা ধাক্কা খেল। আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে কি তাহলে মানুষ নয়? এতক্ষণ পর আমার ভয় লাগতে শুরু করলো। নরেশ আমার মনের ভাবটা বুঝতে পেরে বলল, ভয় পাবেন না বাবু, আপনি ভালা মানুষ। আমি আপনার কোনো ক্ষতি করব না। এত রাতে এই জঙ্গলের পথে একা একা হেঁটে যাচ্ছেন, আপনার যাতে কোনো বিপদ না হয় তাই আমি আপনার পিছু নিয়েছিলাম। কিন্তু আমি ওদেরকে ছাড়ব না, আর আমার অবুধ ছেলেটারে যারা পুরাই আমারছে আমি তাদের ছাড়ব না বাবু। আমি দেখলাম একটি 5 কি 6 বছরের বাচ্চার হাত নরেশের হাতটি আঁকড়ে ধরল। আমার বুঝতে বাকি রইল না এটাই নরেশের ছেলে। ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যেতে লাগলো নরেশ এবং তার ছেলের অবয়ব। আমি শুধু নির্বাক হয়ে ভাবতে থাকলাম, মানুষ আজও ডুবে আছে কুসংস্কারের অন্ধকারে, আর এই কুসংস্কারের বলি হতে হলো অমন ফুটফুটে নিষ্পাপ বাচ্চাটিকে, আর সব হারিয়ে সন্তানকে আগলে বাঁচতে চাওয়া একজন বাবাকে।